একসময়ের ঘনিষ্ঠ বন্ধু এখন চরম শত্রু। সম্মুখ সমরে কেউই দমছে না। ইসরায়েল বনাম ইরান এখন যুদ্ধে জড়িয়ে পড়েছে আমেরিকাও। মহাযুদ্ধের দামামা বেজে উঠেছে, কিন্তু কিভাবে এই ভয়ঙ্কর পরিস্থিতি গড়ে উঠলো একবার দেখাবো আপনাদেরকে। দেখুন, মধ্যপ্রাচ্যের আকাশে জ্বলছে আগুন। শহরের পর শহরে লকডাউন। আকাশে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র। আকাশের বুক চিরে ছুটছে হাইপারসনিক মিসাইল এবং মাটির নিচে ধ্বংস হচ্ছে পারমাণবিক কেন্দ্র। এটা কোনো ছায়া যুদ্ধ নয়, এটা কোনো ঠান্ডা যুদ্ধও নয়। এটা সরাসরি যুদ্ধ। ইসরায়েল বনাম ইরান সম্মুখ সমরে কেউই দমছে না। মধ্যপ্রাচ্যের প্রাণ কেন্দ্রে দুই দেশ, যারা প্রাচীন ইতিহাস দ্বারা আবদ্ধ কিন্তু আধুনিক উচ্চাকাঙ্ক্ষার মাধ্যমে বিভক্ত। দশকের পর দশক ধরে সংঘর্ষে জড়িয়েছে ইরান ও ইসরায়েল। এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু এখন চরম শত্রু। Before 1979 revolution, before the establishment of the Islamic regime in Tehran, Iran and Israel had excellent bilateral relations. And Iran happened to be one of the first few Muslim majority country which gave recognition to the newly created state of Jews after modern Turkish Republic. Israel and Iran came very close being the Western ally. Even though Israel was not formally part of the CENTO, but Israel always had an excellent military and strategic relationship with Iran. সালে পেহেলভির জমানায় দ্বিতীয় মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে ইরানকে স্বীকৃতি দেয় ইরাক। সেই সময় আরব জাতীয়তাবাদের ভয় এবং সোভিয়েত প্রভাবের জেরে নীরবে জোটবদ্ধ হয় ইরান ও ইসরায়েল। 1956 সালের সুয়েজ যুদ্ধ সেই বন্ধনকে আরো দৃঢ় করে তোলে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং ইরানের গোয়েন্দা সংস্থা সাভাক ইরাকের সুন্নি শাসনের বিরুদ্ধে কুর্দি বিদ্রোহীদের মজবুত করার জন্য গোপনে কাজ করেছিল। 1973 সালে যখন আরব বিশ্ব ইসরায়েলকে সমর্থন করার জন্য পশ্চিমের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা জারি করে, তখন ইরান ইউরোপ ও আমেরিকাকে ইন্ধন যোগায়। 1977 সালে যৌথ ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রজেক্ট ফ্লাওয়ারের মাধ্যমে এই ঘনিষ্ঠতা শীর্ষে পৌঁছেছিল। কিন্তু 1979 সালে ইসলামিক বিপ্লব সবকিছু বদলে দেয়। আয়াতুল্লাহ খামেনির উত্থান ইরানকে একটি ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত করে। ইসরায়েল শত্রু হয়ে ওঠে এবং প্যালেস্তাইন ইরানের স্বার্থে পরিণত হয়। Post-revolution Iran, the entire policy changed primarily because of the ideological dimension of the revolution. Because the Iranian Islamic revolution was essentially, fundamentally aimed at the Western imperialism, Western cultural influence. Creation of Israel was considered by the Ayatollahs or the Islamic leadership in Iran as something un-Islamic, and because it was against the interests of the Muslim, because this particular state was created in what they call the Islamic space.
কয়েক দশক পর তাদের শত্রুতা এখন মধ্যপ্রাচ্যে বহুল চর্চিত। একটি দেশ সংকীর্ণ এবং উপকূল ঘেঁষা, অন্যটি বিস্তৃত এবং পাহাড়ে ঘেরা। একটি আয়রন ডোম দ্বারা সুরক্ষিত, অন্যটি শক্তি, ছায়া যুদ্ধ এবং ক্ষেপণাস্ত্র সম্ভার। এই সংঘাত কয়েক দশক ধরে চলছিল। তারপর ধারাবাহিকভাবে কিছু ঘটনা ঘটে যা এই এলাকাকে খাদের কিনারা এনে দাঁড় করিয়েছে। 2020 সালে এই ঘটনা পরম্পরার মধ্যে বড় মাইল ফলক। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সহায়তায় একটি মার্কিন ড্রোন ইরানি জেনারেল কাসেম সোলেমানিকে হত্যা করে, যিনি আইআরজিসি ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর, ইরানের ভয়ঙ্কর আধা সামরিক বাহিনী এবং আয়াতুল্লাহর গুরুত্বপূর্ণ সহযোগী ছিলেন। ব্যাস, সব বাঁধ ভেঙে যায়। সাতই অক্টোবর হাজার হাজার ইরান সমর্থিত হামাস সন্ত্রাসীরা হামলা চালায়। 1200 জনেরও বেশি লোক নিহত হন। কমপক্ষে 240 জনকে অপহরণ করে পণবন্দী হিসেবে গাজায় নিয়ে যাওয়া হয়। ইরানি জেনারেল কাসেম সোলেমানির হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। সঙ্গে সঙ্গে এই ভয়াবহ নৃশংস সন্ত্রাসী হামলাকে সোলেমানি হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবেই চিহ্নিত করে ইসরায়েল। এটি কেবল নজিরবিহীন উস্কানি ছিল না, এটি ইসরায়েলের অস্তিত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছিল। যদি হামাস সফল হতো, ইসরায়েল ব্যর্থ হতো। Israel is at war. We didn't want this war. It was forced upon us in the most brutal and savage way. But though Israel didn't start this war, Israel will finish it. We will exact a price that will be remembered by them and Israel's other enemies for decades to come. গাজা উপত্যকায় এক ধ্বংসাত্মক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল, যা অপারেশন আয়রন সোজ নামে পরিচিত। এই পাল্টা আক্রমণের লক্ষ্য ছিল হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করা, তার জন্য যত সময় লাগুক না কেন। হামাসের দাবি, তারপর থেকে গাজা যুদ্ধে 40,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যার মধ্যে 18,000 শিশু রয়েছে। এখনো 100-রও বেশি ইসরায়েলি নাগরিক হামাসের হেফাজতে বন্দী। কার্যত হামাসের পুরো নেতৃত্বকেই খতম করে দেওয়া হয়েছে। এভাবেই রাজনৈতিক প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে নিকেশ করা হয় এবং ইরানের ভিতরে ইসমাইল হানিয়েকে হত্যা করে ইসরায়েল। সোলেমানি থেকে হানিয়ে এবং গত বছরের সেপ্টেম্বরে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহকেও হত্যা করে ইসরায়েল। সেই থেকে ইরানকে কার্যত বিচ্ছিন্ন এবং ক্ষমতাহীন করে রেখে দিয়েছিল ইসরায়েল। 12 জুন 2025 রাষ্ট্রসংঘের পরমাণু অস্ত্রের নজরদার IAEA আনুষ্ঠানিকভাবে আবিষ্কার করে 20 বছরের মধ্যে প্রথমবার পারমাণবিক বাধ্যবাধকতা মেনে চলছে না ইরান। পরমাণু অস্ত্রে ব্যবহৃত ইউরেনিয়ামকে সমৃদ্ধ করছে তেহরান এবং সেটিও করছে ভয়াবহ গতিতে। পরের দিনই ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল। ইরানের পারমাণবিক কেন্দ্র নাতানজ, ইস্পাহান, মাশহাদকে লক্ষ্য করে পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করে তারা। ইরানের পারমাণবিক কেন্দ্র, রাডার ইনস্টলেশন এবং ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালায়। پشت سر من تصویر محل اصابت موشک‌های دشمنان هستند به سایت هسته شهید احمدی روشن مجتمع غنیسازی سایت نتنز. با توجه به اینکه ما ساعت حدوداً 4:15 بود که صدای انفجار رو شنیدیم، حرکت کردیم به سمت مسیر در واقع سایت هست. Moments ago, Israel launched Operation Rising Lion, targeted military operation
roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. For decades, the tyrants of Tehran have brazenly, openly called for Israel's destruction. They've backed up their genocidal rhetoric with a program to develop nuclear weapons. ইসরায়েলের দাবি গত এক সপ্তাহে ইরানের 120টিরও বেশি ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের লঞ্চারকে ধ্বংস করা হয়েছে। পশ্চিম ইরান থেকে তেহরানের আকাশ পর্যন্ত ইরানের আকাশে আধিপত্য ঘোষণা করেছে আইডিএফ। Over the past few months, intelligence has shown that Iran is closer than ever to obtaining a nuclear weapon. This morning, the IDF began preemptive and precise strikes, targeting the Iranian nuclear program in order to prevent the Iranian regime's ability to build a nuclear bomb in the immediate time frame. এই ক্ষয়ক্ষতি অনস্বীকার্য। This is the hole that made just one ballistic missile that was এটা ইরানের ছোড়া একটা মিসাইলের ক্ষতির চিহ্ন যা ইসরায়েলের জনবসতিপূর্ণ এলাকাকে টার্গেট করেছিল। এখানে অনেকেই বসবাস করতেন, এখানে ছোটদের স্কুল ছিল, আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্ষতি করেছে ইরানের একটি মিসাইল। ব্যালিস্টিক মিসাইলের শকওয়েভেই 500 মিটারের আশেপাশের সবকিছু নষ্ট হয়ে যায় এবং ক্রমাগত এই ধরনের মিসাইল ছুড়ে যাচ্ছে ইরান। bombard Israel with hundreds of those kind of missiles. তেল আভিভে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা হয়। সারা বিশ্বের কূটনীতিকরা ছোটাছুটি শুরু করেন। You can see behind me the American embassy in Tel Aviv, and this is not damaged from the outside, at least from the shock wave of the ballistic missile that was fired from Iran, but still all the places next to the embassy suffering from a damage. Here usually people are doing the passport photos for the passport, leaving their stuff in those safes. এটি শুধুমাত্র ইরান ও ইসরায়েলের সংঘাত নয়, এটি জোটের যুদ্ধক্ষেত্র, কারণ বিশ্বের শক্তিগুলি তাদের উপর চাপ সৃষ্টি করছে। Sometimes they have to fight it out, but we're going to see what happens. I think there's a good chance there'll be a deal. এই যুদ্ধের শেষ কি তা নিয়ে নীরব এবং অস্পষ্ট ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। I didn't say I was looking for a ceasefire. That was Emmanuel, nice guy, but he doesn't get it right too often. But we're not looking. We're looking for better than a ceasefire. বিশ্ব নেতাদের পাশাপাশি যারা সরাসরি জড়িত সেই ব্যক্তিরাও ধারাবাহিকভাবে হুমকি এবং পাল্টা হুমকি দিতে থাকেন। We'll come down so hard if they do anything to our people. We'll come down so hard, then the gloves are off so beautifully. Now, I think they know not to touch our troops. চুপ থাকেননি ইরানের সর্বোচ্চ নেতাও, পাল্টা তিনিও আমেরিকাকে হুমকি দিয়েছেন। কিন্তু নাটকীয়ভাবে ছবিটা বদলাতে শুরু করে। আচমকাই মার্কিন প্রেসিডেন্ট বলেন তিনি ধৈর্য হারিয়েছেন। এরই মধ্যে আয়াতুল্লাহ খামেনিও ঘোষণা করে দিয়েছেন যে তার দেশ কখনোই আত্মসমর্পণ করবে না। তবে ইরানি রাষ্ট্রদূতদের আশা পশ্চিমের দেশগুলি হস্তক্ষেপ করবে এবং উত্তেজনা কমবে। Please accept our assurances that the Iranian side, in Iranian system, there is no desire, there is no any intention to produce the nuclear bomb.
ইসরায়েলের ওপর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে দেয় ইরান। 18 জুন ইসরায়েলের ওপর ফাতা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান, যা ইসরায়েলের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার সমাপ্তির সূচনা বলে অভিহিত করেছিল তেহরান। موشک‌های قدرتمند و مانورپذیر فتاح امشب با عبور از سپر دفاع موشکی پناهگاه بزدلان صهیونیست را بارها لرزاند و پیام اقتدار ایران را به همپیمان جنگ افروز تل‌آویو که در خیالات و توهمات پوچ است ارسال کرد. ইরান ইসরায়েলের ওপর আরো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জেরুজালেম এবং তেল আভিভ সহ বেশ কয়েকটি ইসরায়েলি শহরে ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, সপ্তাহব্যাপী এই সংঘাতে ইরানে প্রায় 640 জন এবং ইসরায়েলে 24 জন নিহত হন। তেহরানের রাস্তাগুলিতে ঘর ছেড়ে পালানো পরিবারগুলির ভিড়। অন্যদিকে ইসরায়েলিরা বাংকারে আশ্রয় নিচ্ছেন এবং গোটা দুনিয়া দম বন্ধ করে আছে। ইরান এবং ইসরায়েল এক সময়ের শক্তিশালী বন্ধু, এখন তীব্র শত্রু, একে অপরকে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। পরিস্থিতি কি শান্ত হবে নাকি যুদ্ধ মধ্যপ্রাচ্যের মানচিত্রকেই বদলে দেবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।